জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি। বঙ্গবন্ধু হত্যায় জড়িত থাকার দালিলিক প্রমাণ আছে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। করোনা টিকা নিয়ে কেটে গেছে দ্বিধা, সবার জন্য নিশ্চিতে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী। গ্রামাঞ্চলের জন্য আসবে আরও ভ্যাকসিন। এবং মিয়ানমারে মার্কিন দূতাবাসের সামনে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের জেরে নাগরিকদের নিরাপদে থাকতে সতর্কতা জারি ওয়াশিংটনের। সড়কে সেনা টহল জোরদার। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। বর্তমান সরকার নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রোববার বিকেলে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী বুধবার বরিশাল ছাড়া দেশের সব মহানগর ও জেলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করে তিনি। নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়াকে তারা ধ্বংস করে দিয়েছে। বিরোধী দল এই সরকার থাকুক সেটাই চায় না। সেই জন্য সর্বক্ষেত্রে বিরোধী দলকে দাবিয়ে রাখার জন্য হেন কোনো কাজ করে নাই যে করে নেই। 1 লাখের উপরে মামলা, 35 লাখের উপরে আমাদের নেতাকর্মীরা আসামি। সে অবস্থায় আমরা কিভাবে আমরা সুযোগ পাবো যে আমরা জনগণের কাছে আমাদের কথাটা পৌঁছাবো? বিএনপি গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সম্মেলনে যুক্ত হয়ে তিনি একথা বলেন। বিএনপি এখন জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছে। তারা গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে, সংঘাতের উস্কানি দিচ্ছে। সময় হলে দেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। জনগণ যে রায় দেবে তা মেনে নেয়ার সৎ সাহস শেখ হাসিনা রাখেন। তাই বলবো, আন্দোলনের নামে জনগণের স্বস্তি বিনষ্টের অপচেষ্টা করবেন না। জিয়াউর রহমানের খেতাব বাতিলের পক্ষে বিপক্ষে যুক্তিতর্কে সরব ক্ষমতাসীন দল ও বিএনপি। সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী খেতাব বাতিলের যৌক্তিকতা তুলে ধরে বলেছেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়ার জড়িত থাকার দালিলিক প্রমাণ আছে। অন্যদিকে বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করে সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছে বিএনপি। পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের এই সংঘর্ষের ঘটনাটি নাটোরের আলাইপুরের। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করে স্থানীয় বিএনপি। কর্মসূচি শেষে মিছিলের চেষ্টাকালে এই সংঘর্ষ হয়। খেতাব বাতিল ইস্যু নিয়ে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবেও ঘরোয়া প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম নামের একটি সংগঠন। এতে যোগ দিয়ে বিএনপির শীর্ষ নেতারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে খেতাব বাতিলের ষড়যন্ত্র করছে সরকার। এই জিয়াকে ওইসব করে কোনো লাভ হয় না, সে কারণেই ওরা ওদের কাজটা করুক আর আমরা আমাদের কাজটা করি। আমরা যদি দেশে গণতন্ত্র আনতে পারি, যার যার সম্মান তার তার জায়গায় থাকবে। জামুকা কার পদবি বাতিল করার সিদ্ধান্ত আপনারা নিয়েছেন? আপনারা কারা? বীরের মতো যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। তাদের এখন মূল্যায়নের 50 বছরের পরে মূল্যায়নের আপনাদের কোনো এখতিয়ার নাই। এদিকে রোববার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে কথা বলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক। বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের জড়িত থাকার দালিলিক প্রমাণ আছে বলে জানান তিনি। জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, তার খুনি হিসেবে আমরা তাকে বলেছি। তার দলের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি খুনের সাথে জড়িত নয়। আমরা জবাবে বলেছি যে তার কি সম্পৃক্ততা আছে দালিলিক প্রমাণ সহ তথ্যাদি সহ আমরা জাতির সামনে উপস্থাপন করি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বসন্তের রাগিণীতে ভালোবাসা দিবস উদযাপন। ফাল্গুনের আমেজে মাতে উৎসবপ্রিয় বাঙালি। বসন্ত বরণে নানা আয়োজন নিয়ে খবর থাকছে সংবাদের শেষাংশে। করোনার ভ্যাকসিন নিয়ে মানুষের দ্বিধা কেটে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সবাইকে এর আওতায় আনতে ভারতের পাশাপাশি অন্য দেশ থেকেও টিকা সংগ্রহ করবে সরকার। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জের
কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশে ক্যান্সারের গবেষণায় চিকিৎসকদের আরও বেশি সম্পৃক্ত হতেও আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের চিকিৎসা তথা স্বাস্থ্য খাতে বিশ্বস্ত বেসরকারি উদ্যোক্তা কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেড। মানবপ্রেমী দানবীর রণদা প্রসাদের হাতে গড়া এই ট্রাস্ট মেডিকেল শিক্ষার পাশাপাশি এবার তাদের সেবার খাত সম্প্রসারিত করছে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে গড়ে তোলা হচ্ছে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চ কিমস কেয়ার। স্বাস্থ্যবিজ্ঞানের উচ্চতর গবেষণায় আধুনিক স্থাপনা হবে এটি। থাকবে 300 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং 50 শয্যার ক্যান্সার হাসপাতাল, যেখান থেকে প্রতি বছর স্বাস্থ্যসেবা পাবেন 7.5 লাখ রোগী। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই আধুনিক গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে চিকিৎসা বিজ্ঞানের গবেষণার সুযোগ সম্প্রসারিত করতে চায় সরকার। জানান, সদিচ্ছার প্রয়োজন চিকিৎসকদেরও। আমাদের দেশে রিসার্চের সুযোগটা খুবই কম। মেডিকেল সায়েন্সের রিসার্চ খুব বেশি একটা হচ্ছে না, যেটা হওয়া একান্তভাবে প্রয়োজন। কারণ আসলে যাদের রিসার্চ করার কথা সকলে ডাক্তার হয়ে রোগী দেখতে এত ব্যস্ত, তারা বসে রিসার্চ খুব হাতে গোনা খুব কয়েকজনই আমি দেখি তাদের পাবলিকেশন এবং রিসার্চ। দেশের সবার কাছে মহামারীর টিকা পৌঁছে দিতে প্রয়োজনে ভারতের পাশাপাশি অন্য উৎস থেকেও ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার, জানান শেখ হাসিনা। টিকা নেওয়ার ব্যাপারে অনেকের একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল। এখন আল্লাহর রহমতে আমাদের আর কোনো সমস্যা নেই। এখন সবাই খুব আগ্রহ ভরে উৎসাহ ভরে চলে আসছে টিকা নিতে। ভারত আমাদেরকে 20 লক্ষ ডোজ উপহারও দিয়েছে, আরও অন্যান্য দেশ এখন দিতে চাচ্ছে। আমরা সবই নেব, যাতে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত এই টিকা আমরা দিতে পারি। সরকারের বিভিন্ন দপ্তরের উদ্যোগ এবং সাধারণ মানুষের প্রচেষ্টায় দেশ মহামারীতেও সুরক্ষিত বলে উল্লেখ করেন সরকার প্রধান। অনেকটা আমরা সুরক্ষিত হতে পেরেছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে গণহারে কোভিড টিকা দেওয়ার 7ম দিনেও কেন্দ্রগুলোতে ছিল আগ্রহীদের ভিড়। এক সপ্তাহে টিকা নিয়েছেন 9 লাখের বেশি মানুষ। তবে অনেকেই নিবন্ধনের কয়েকদিন পেরিয়ে গেলেও খুদে বার্তা পাননি বলে জানিয়েছেন। এদিকে সার্ভার জটিলতায় রাজধানীর একটি কেন্দ্রে টিকাদান কর্মসূচি ব্যাহত হয়। গণহারে টিকাদান কর্মসূচির 7ম দিন রোববার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ছিল উৎসবমুখর পরিবেশ। এদিনও কোভিড টিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন গ্রহীতারা। জানান, দেখা দেয়নি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, ব্যবস্থাপনাও বেশ সন্তোষজনক। টিকা নিয়েছেন রাজনৈতিক জনপ্রতিনিধি আর বিশিষ্ট ব্যক্তিরাও। সচেতনতার জন্যই নিয়েছি। বিভিন্ন জায়গায় কাজ করতে হয়, বাইরে যেতে হয়, এই জন্য ভ্যাকসিনটা নিয়ে নিলাম। আমাদের তো বিভিন্ন ধরনের অসুখ আছে, এটাই বিশেষ কারণ। আর বয়স হয়েছে, কোনো ব্যথাই ফিল করি নাই এবং আমি আমার আত্মীয় স্বজনকে এনকারেজ করব। ব্যবস্থাপনা খুবই ভালো, মেয়েদের জন্য আলাদা জায়গা এবং খুব যত্ন নিয়ে ওনারা দিচ্ছেন। আগেও নিবেদন করেছি, আবারও সকলকে আহ্বান করব যে নির্ভয়ে সবাই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে আপনারা যথাসময়ে টিকাটা নিয়ে নেবেন। তবে ভিন্ন চিত্রও রয়েছে। নিবন্ধনের বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও টিকা নেয়ার খুদে বার্তা পাননি অনেকে। বৃহস্পতিবারে আমি রেজিস্ট্রেশন করছি, আজকে রোববার, এখনো মেসেজ আমার কাছে আসে নাই। 4-5 দিনেও যখন পাইনি, তারপরে এখানে খোঁজ নিতে আসছে। আবার কেন্দ্রীয়ভাবে সার্ভার জটিলতাও ব্যাহত করেছে টিকাদান কর্মসূচি। শনিবার রাতে অনেক কেন্দ্র থেকেই পাঠানো যায়নি খুদে বার্তা। এ কারণে মহানগর জেনারেল হাসপাতাল কেন্দ্রে বন্ধ রাখতে হয় রোববারের কর্মসূচি। যোগাযোগ করেছি, তখন ওরা বলছে এটা তো ন্যাশনাল প্রবলেম, আমাদের কি করা আছে, এটা কালকে হয়তো লাইন এসে যাবে, আমরা আপডেট করতে পারবো। আমার কিন্তু 800 জানানো হয়ে গেছে, আর 400-কে আমি জানাতাম গতকাল রাত্রে। সার্ভার ডাউন হওয়ার কারণে ওই 400-কে জানাতে আমাদের একটু প্রবলেম হয়েছে। আমি সেক্ষেত্রে করেছি, আমাদের কাছে অ্যাভেলেবল মোবাইল নাম্বার যাদের আছে তাদের কাছে আমরা ব্যক্তিগত উদ্যোগে SMS বার্তার মাধ্যমে আমরা জানিয়েছি আপনারা আসেন। সংশ্লিষ্টরা বলছেন, টিকা নিতে দিন দিন বাড়ছে মানুষের আগ্রহ, তাই প্রক্রিয়াকে আরও সহজতর করার কথা ভাবা হচ্ছে। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনায় আবারও বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। নতুন করে 28 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। কোভিড মহামারীর কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটির মেয়াদ আবারও বাড়িয়েছে সরকার। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর কয়েক ধাপে ছুটি বাড়ানোর পর আজ শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল, কিন্তু সেই ছুটি এবার 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াল সরকার।
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকলেও অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে। কয়েকশো প্রাণীর কঙ্কাল, অঙ্গ প্রত্যঙ্গ এবং ৩,০০০-এর বেশি উপকরণ নিয়ে যাত্রা শুরু করেছে দেশের একমাত্র অ্যানাটমি মিউজিয়াম। চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত এই মিউজিয়ামে বাঘ, হাতি, সিংহের মতো বিশাল আকৃতির প্রাণীর কঙ্কালের পাশাপাশি স্থান পেয়েছে টিকটিকি, কুকুর, বিড়াল, হাঁস, মুরগির মতো ছোট ছোট প্রাণীর নানা উপকরণ। প্রাণী সম্পদ উন্নয়নে গবেষণার কাজ করবে এই মিউজিয়াম। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের একমাত্র এই অ্যানাটমি মিউজিয়ামে হাতি, ঘোড়া, বাঘ, জিরাফ সহ অন্তত ৬০ প্রজাতির প্রাণীর কঙ্কাল রয়েছে। এছাড়া গবেষণার উপকরণ রয়েছে অন্তত ৩,০০০। আর এই গবেষণাগারের পাশাপাশি মিউজিয়াম ব্যবহার করে বাংলাদেশের প্রাণী সম্পদ উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখতে পারবে শিক্ষার্থীরা। অ্যানাটমি মিউজিয়ামের দরজা খুলে ঢুকতেই চোখে পড়বে থরে থরে সাজানো নানা প্রাণী কঙ্কাল এবং অঙ্গ প্রত্যঙ্গ। আবার বোতলের জারে মানব শিশু থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর সংরক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা এখানে আসছেন গবেষণার কাজে। অর্গানাইজড বেসিসে একটা শেখার জন্য এই মিউজিয়ামটা অনেক বেশি হেল্পফুল। প্রথম দিকে যে আমরা অ্যানাটমিতে যে থিওরিটিক্যাল নলেজটা পাচ্ছি সেটা আমরা প্র্যাকটিক্যালিভাবে আমাদেরকে ডেভেলপ করার জন্য এই মিউজিয়ামটা আমাদের অনেক বেশি সাহায্য করে। 2017 সাল থেকে 3000 বর্গফুট জায়গার উপর শুরু হয় দেশের একমাত্র অ্যানাটমি মিউজিয়াম তৈরির কাজ। দেশীয় বিভিন্ন প্রাণীর পাশাপাশি চেষ্টা চলছে বিদেশি প্রাণীর কঙ্কাল এবং অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহের। এখানে বিভিন্ন ধরনের প্রাণীর কঙ্কাল, তারপর মডেল, তারপর বিভিন্ন স্পেসিসের অর্গান আমরা ফরমালিন দ্বারা প্রিজার্ভ করে রাখছি। ভেটেরিনারি চিকিৎসকদের সব প্রাণীর বিষয় পৃথকভাবে পড়তে হয়, তাই শিক্ষার্থীদের সুবিধার্থে মিউজিয়ামটিকে গবেষণাগার হিসেবেও ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রদের জন্য কিন্তু শিক্ষণীয় ল্যাবরেটরি হিসাবে আমরা অ্যানাটমি মিউজিয়াম তৈরি করছি এবং পরবর্তী আমাদের মূল পরিকল্পনা আছে আমরা একটা স্টাফিং একটা মিউজিয়াম তৈরি করব। অ্যানাটমি মিউজিয়ামটিতে গবেষণার সুবিধার্থে বিভিন্ন প্রাণীর 60টি কঙ্কাল, 30টি স্টেপ, রাসায়নিক পদ্ধতিতে সংরক্ষণ করা 500 অঙ্গ প্রত্যঙ্গ, 1000-এর বেশি হাড়, 75টি প্রাণীর মডেল রাখা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দীর্ঘদিন ধরে শুধু সিসি সীমা তুলে না দেয়ায় দেশীয় মোটর বাইক শিল্প কতটা এগিয়েছে তা দেখানো যাচ্ছে না বিশ্বকে। তবে দেরিতে হলেও এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি বাড়িয়ে দেশে 350 সিসির মোটর বাইক তৈরি ও বিক্রির অনুমতি দিতে যাচ্ছে সরকার। জুবাইর ফয়সালের রিপোর্ট। এই একটি কারখানায় মোটরসাইকেলের কয়েকশো প্রকার পার্টসের প্রায় সবগুলোই এখন তৈরি করছে বাংলাদেশ। অথচ কিছুদিন আগেও দুচাকার বাহনটি প্রায় শতভাগই ছিল আমদানি নির্ভর। কিন্তু সময়ের সঙ্গে প্রেক্ষাপটের পাশাপাশি বদলেছে মানুষের চাহিদাও। দেশের বাজারে এখন সর্বোচ্চ 160 সিসির মোটরসাইকেল বিক্রি করতে পারেন ব্যবসায়ীরা, কিন্তু কেউ যদি রফতানি করতে চায় তাহলে তৈরি করতে পারে 200 সিসির বাইক। মোটরসাইকেলের আন্তর্জাতিক বাজারে এই চাহিদা আরও বেশি। আবার দেশের ভেতরেও বাড়ছে বেশি সিসির বাইকের আবেদন, তাই সরকার বাড়াতে চায় সিসি সীমা। অ্যাবিলিটি বাড়ার সাথে সাথে সিসির প্রতি আগ্রহ বেড়েছে। আলোচনা চলছে শিল্প মন্ত্রণালয়ের সাথে আমাদের মন্ত্রণালয়। আমরা খুব শীঘ্রই এই ব্যাপারে একটা সিদ্ধান্ত জানাবো। যারা আছে তাদের স্বার্থ রক্ষা করে, যারা আসতে চান হায়ার সিসিতে তাদেরকেও এন্ট্রি দেওয়া। আলোচনা চলছে 350 সিসির বাইক নিয়ে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন অনুমোদন দেয়া হোক 500 সিসি পর্যন্ত। এতে অটোমোবাইল খাতে আসবে বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিশাল অঙ্কের বিনিয়োগ। ইটস অ্যানাদার মিস্টেক। খুলতে হলে 500 সিসি পর্যন্ত মিনিমাম খোলা উচিত। 350 থেকে 500 যেতে হলে এই ফাইল কিন্তু 14 জায়গায় ঘুরতে থাকবে। এই ঘুরে সে ডিসিশন নিতে 2 বছর লাগবে, অযথা 2 বছর পিছিয়ে গেলাম। ম্যানুফ্যাকচার হলে এক্সপিরিয়েন্স থাকলে ভেন্ডার আসে, তাহলে আসে না। 350 সিসি কেন, এটা 500 সিসি না কেন? সিসির লিমিট না থাকাই ভালো, কিন্তু কেন বন্ধ করা হয়েছিল এটা পুনর্বিবেচনা করে যারা এটার সাথে ইনভলভ সবাইকে সাথে নিয়ে এটাকে আসলে ডিসিশনটা নেওয়া উচিত। 2017 সালে দেশে 2.5 লাখ মোটরসাইকেল বিক্রি হয়েছিল। পরের বছর রাইড শেয়ারিং সার্ভিস চালুর পর থেকে যার প্রবৃদ্ধি 1 লাফে দাঁড়ায় 3 গুণে। পাশাপাশি 6টি প্রতিষ্ঠান এখন দেশেই তৈরি করছে মোটরসাইকেল। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের খবর। দ্বিতীয় অভিশংসন শুনানি থেকেও উতরে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সিনেটে ট্রাম্পের খালাসের পক্ষে
বিপক্ষে ভোটাভুটিতে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। এ সময় তাকে খালাস দেওয়ায় পক্ষে ভোট দেন 57 জন এবং বিপক্ষে 43 সিনেটর। তার বিরুদ্ধে ক্যাপিটল হিলে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। একমাত্র মার্কিন প্রেসিডেন্ট হিসেবে 2 বার অভিশংসনের মুখোমুখি হন তিনি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। আরও একবার অভিশংসন থেকে রেহাই পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 6 জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে এই অভিশংসনের মুখোমুখি হন তিনি। 5 দিনের দীর্ঘ শুনানি শেষে প্রথমে অভিযোগ খতিয়ে দেখতে নতুন করে সাক্ষীর জবানবন্দি গ্রহণের সমর্থন এলেও পরে শুনানি দ্রুত গতিতে শেষ করতে ট্রাম্পকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার পক্ষে বিপক্ষে ভোট দেন সিনেটররা। এ সময় তাকে খালাস দেওয়ার পক্ষে ভোট পড়ে 57টি। অভিশংসনের জন্য 67টি ভোটের দরকার হলেও খালাসের বিপক্ষে ভোট দেন 43 জন সিনেটর। এই শুনানি শেষ না হওয়া পর্যন্ত নতুন মার্কিন প্রশাসনের অনেক দাপ্তরিক কাজকর্মই আটকে ছিল। তাই শুরুতে সাক্ষী ডাকার রায় এলেও শুনানি সংক্ষিপ্ত করতে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন সিনেটররা। অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলেও ক্যাপিটল হিলের সংঘাত দমনে ব্যর্থতার জন্য শুনানির শেষে ট্রাম্পের তীব্র নিন্দা জানান সিনেটের সংখ্যাগরিষ্ঠ প্রভাবশালী নেতা মিচ ম্যাককনেল। 6 জানুয়ারির ঘটনা মার্কিনরা ভুলবে না। 45তম প্রেসিডেন্টের ক্ষমতার শেষকালে এমন একটি ঘটনা মার্কিন ইতিহাসের জন্য সত্যি কলঙ্ক। এদিকে ট্রাম্পের খালাসের পক্ষে ভোট দেওয়ায় রিপাবলিকানদের কাপুরুষ বলে অভিহিত করেছেন নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। স্টেশনারিতে বেচা পণ্য অপব্যবহার করলেও যে দেশে তিরস্কার করা হয় সে দেশে দাঙ্গা বাঁধিয়ে 5 জনের মৃত্যুর কারণ হওয়ার পরও নিন্দনীয় হলো না। এটা ভীরুর কাজ, কাপুরুষের কাজ ছাড়া আর কিছু নয়। গত 3 নভেম্বর মার্কিন নির্বাচনের দিন মধ্যরাতে নিজেকে বিজয়ী ঘোষণা করেন ট্রাম্প। এর 1 ঘন্টা পরই নিজের টুইট বার্তায় তিনি বলেন নির্বাচনে জয় চুরি করার চেষ্টা করেছে ডেমোক্র্যাটরা। ট্রাম্পের এই বক্তব্যে উদ্বুদ্ধ হয়েই 6 জানুয়ারি ক্যাপিটল হিলে তার সমর্থকরা তাণ্ডব চালায় বলে অভিযোগ ওঠে। এদিন সংঘাতে প্রাণ হারান অন্তত 5 জন। এর আগে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগে 2019 সালে প্রতিনিধি পরিষদে প্রথমবারের মতো অভিশংসনের মুখোমুখি হন ট্রাম্প। নির্বাচনে হেরে যাওয়ার পর এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক অভিশংসন থেকে রেহাই পাওয়াতে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধাই রইল না তার। দলীয় মনোনয়ন পেলে 2024 সালের রাষ্ট্রপতি নির্বাচনের মাঠে আবারও দেখা যেতে পারে তাকে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। প্রতি বছর বিশ্ব ভালোবাসা দিবসে আয়ারল্যান্ডের শহরগুলো মেতে থাকত প্রেমিক প্রেমিকাদের পদচারণায়, কিন্তু এবছর লকডাউনে ঘরে বসে সাদামাটাভাবেই উদযাপন করা হচ্ছে এই দিনটি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। ভালোবাসা নাকি সবার জীবনে একবার হলেও দোলা দেয় হৃদয়ের আকাশে। ভালোবাসার জন্য প্রাণ দিয়ে অমর হয়ে থাকার নজিরও কম নয়। দিন যতই যাচ্ছে এ ভালোবাসায় এসেছে অনেক রং। এবছর রং আছে, তবে তা ভিন্ন। করোনা মহামারীতে বছরের সবগুলো উৎসবের মতো আয়ারল্যান্ডে ভ্যালেন্টাইন্স ডে উৎসবেও নেই কোনো প্রাণ। এর মাঝে লকডাউন থাকায় প্রিয়জনকে নিয়ে ঘোরাফেরা থেকে শুরু করে বাইরে খেতে না পারার হতাশার কথাও ফুটে উঠেছে অনেকের মুখে। ভ্যালেন্টাইন্স ডে আসলে প্রতি বছর বাইরে ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করতাম। এবছর লকডাউনে সব বন্ধ থাকে, তাও সম্ভব হচ্ছে না। আশা করি আছি আবার সব দ্রুত ঠিক হয়ে যাবে, আবার আগের মতো স্বাভাবিক দিন কাটাবো আমরা সবাই। For this Valentine's Day, we are wishing you all that coronavirus pandemic will be finished soon. It's too much lazy time at home. এদিকে দেশটিতে পূর্ণ লকডাউন থাকতে পারে আরো 2 মাস। হারানোর ভয়ে যে ভীত থাকে, পেয়ে যে আগলে রাখে ছোট ছোট খুনসুটি, রাগ, অভিমান, ত্যাগ আর ভালো লাগায় যেটি মিশে থাকে, তাই ভালোবাসা। বিশ্ব ভালোবাসা দিবসে সবার একটাই প্রত্যাশা, দ্রুত এই করোনার মহামারী শেষে আবারও নীল প্রজাপতির ডানায় ভর করে উড়ে বেড়াবে উড়ন্ত ভালোবাসা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও চলমান লকডাউন 1 মার্চ পর্যন্ত বাড়িয়েছে পর্তুগাল। পুরো মার্চ জুড়েই লকডাউনের আভাস দিয়েছেন পর্তুগিজ প্রধানমন্ত্রী। ভ্যাকসিনের মাধ্যমেই চলমান সংকট থেকে বের হওয়ার আশা প্রবাসী বাংলাদেশিদের। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। নগরের বিভিন্ন পয়েন্টে বসার জন্য নির্ধারিত স্থানগুলোতেও নেই বসার অনুমতি। জনশূন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলো। 15 জানুয়ারি থেকে শুরু হওয়া লকডাউনে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি গতি হারিয়েছে অধিকাংশ দাপ্তরিক কাজকর্ম। দীর্ঘায়িত হয়েছে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন কাজও।
এর মধ্যেই লকডাউন 1 মার্চ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। রয়েছে জরুরি প্রয়োজন ছাড়া সীমান্ত ব্যবহারের নিষেধাজ্ঞাও। তবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসলেও সবাই ভ্যাকসিনের আওতায় না আসা পর্যন্ত স্বস্তি দেখছে না প্রবাসী বাংলাদেশিরা। যতক্ষণ পর্যন্ত না সাধারণ মানুষকে এটা দেওয়া শুরু হবে ততক্ষণ পর্যন্ত এটা মনে হয় না এটা নিয়ন্ত্রণে আসবে। আশা করছি আমরা খুব শীঘ্রই 30,000 বাংলাদেশি সবাই ভ্যাকসিনের আওতায় আসছে গ্রীষ্মের মধ্যেই অন্তত 70% নাগরিকদের ভ্যাকসিনের 2টি ডোজ দেওয়ার লক্ষ্যে কাজ করছে দেশটির স্বাস্থ্য বিভাগ। তবে ভ্যাকসিন নিলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান সরকারের। প্রথম ধাপে স্বাস্থ্য সংশ্লিষ্ট খাতের সাথে জড়িত যারা তাদের সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার পর এর মধ্যে দেশটির জ্যেষ্ঠ নাগরিকদের ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে পর্তুগাল। তবে যতদিন না সর্বসাধারণ ভ্যাকসিনের আওতায় আসবে ততদিন এর অবস্থার পরিবর্তন হবে না বলেই মনে করেন সংশ্লিষ্টরা। ফারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দীর্ঘ আলোচনার পর অবশেষে চরম ডানপন্থী রাজনৈতিক দল ফ্রাতেল্লো দি ইতালিয়া ছাড়াই প্রফেসর মারিও দ্রাঘির নেতৃত্বে সর্বদলীয় সরকার গঠনে সম্মত হয়েছে ইতালির রাজনৈতিক দলগুলো। মন্ত্রী হিসেবে নেওয়া হয়েছে ডান বাম প্রায় সব রাজনৈতিক দল থেকেই। বুধবার জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটে আস্থা ভোটের মুখোমুখি হবেন দ্রাঘি। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। গার্ড অফ অনার এবং বিউগলের করুণ সুরে প্রধানমন্ত্রীর কার্যালয় পালাজ্জো চিজি থেকে শনিবার বিকালে বিদায় নিলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে। বিদায়ের সময় দেশের জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি কোন্তের কণ্ঠে। রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত আলোচিত অর্থনীতিবিদ মারিও দ্রাঘির নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথও নিয়েছেন দ্রাঘি। এদিকে বর্তমান সংসদের আগামী 2 বছর মেয়াদ বাকি। নবগঠিত এই সরকার এই মেয়াদ পূর্ণ করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা থাকলেও ইতালির নাগরিকদের প্রত্যাশা ভালো কিছুর। আমরা সবাই একটা ভালো কিছু আশা করছি এই সরকারের কাছ থেকে। আমাদের সবার জন্যই খুব খারাপ সময় যাচ্ছে। আমি আশা করি যারা দায়িত্ব পাবে তারা যেন সত্যি সত্যি জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। এই সরকার একটা দল বাদে বাকি অন্য সব দলের সঙ্গে জোট করেছে। আমার মতে এটি টিকবে যতদিন টেকা সম্ভব। নতুন মন্ত্রিপরিষদে 8 জন টেকনোক্রেট মন্ত্রী সহ 23 জন সদস্য রয়েছেন। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। শীতপ্রধান দেশের টিউলিপ এখন চাষ হচ্ছে বাংলাদেশে। দেলোয়ার হোসেন নামে এক উদ্যোক্তা একরকম চ্যালেঞ্জ নিয়েই উষ্ণ আবহাওয়ায় এই ফুল ফুটিয়েছেন। রাজস্বিক সৌন্দর্যের এই বাগান দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন দর্শনার্থীরা। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। টকটকে লাল, গাঢ় হলুদ, আছে হালকা বেগুনি, পিঙ্ক সহ 6 রঙের বাহারি সৌন্দর্যের বিন্দেশি টিউলিপ। ফুলের দুনিয়ায় এ এক ভিন্ন স্বাদ, অন্যরকম অনুভূতি। পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসে অনেকেই এসেছেন নেদারল্যান্ডের এই টিউলিপ দেখতে। মনের আনন্দে ফুলপ্রেমীরা ঘুরছেন মৌমিতা ফ্লাওয়ার্সে। এখানে এসে তো আমি খুব মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর কালার আর ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রথমবার বাংলাদেশি টিউলিপ দেখলাম, আমাদের দেশে কখনো হয়নি। আমি আমার আব্বু আম্মুর সাথে এখানে টিউলিপ ফুল দেখতে এসেছি। এই ওয়েদার তো টিউলিপের জন্য সুইটেবল না, মানে ওদের ঠান্ডা ওয়েদার দরকার। তো আমাদের এই ওয়েদারটাতে যে এই ভ্যারাইটিগুলো ওনারা প্রডিউস করতে পারছে, দ্যাটস অ্যামেজিং। সরকারি সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে এটি বহির্বিশ্বে রপ্তানি করা সম্ভব বলে জানিয়েছেন উদ্যোক্তা। আমদানি ব্যয় অনেক বেশি। আমদানি ব্যয় হলো একটা বাল্ব আনতে 2 টাকা হলো আপনার প্রথমে কোয়ারেন্টাইনে ফি দিয়ে আবেদন করতে হয়। সরকার যদি ট্যাক্স কমিয়ে দেয় তাহলে আমরা অনেক বড় আকার টিউলিপে চাষ করতে পারবো এবং টিউলিপ ফুল দেশের বাইরে রপ্তানি করতে পারবো। গাজীপুর, ঠাকুরগাঁও সহ চুয়াডাঙ্গায় দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে 20,000 বাল্ব ফুটিয়েছেন গাজীপুরের দেলোয়ার। বসন্তের আগমনে প্রকৃতি খুলে দিয়েছে দক্ষিণা দুয়ার, বইছে ফাগুনের হাওয়া। শীতের রুক্ষতা কাটিয়ে ফুলে ফুলে রঙিন চারদিক। আর এই সময়ে ষড়ঋতুর বাংলাদেশে টিউলিপের আগমন শুধু বিস্ময়ই নয়, বরং নতুন স্বপ্ন দেখাচ্ছে দেশের ফুল চাষিদের। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। সুন্দরবনের পূর্ব বন বিভাগে গত 20 বছরে 24 বার আগুন লেগেছে। স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র শুষ্ক মৌসুমে মাছ ধরতে বনে আগুন লাগিয়ে দেয়। এ বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের কোনো সুপারিশ এখনও বাস্তবায়ন হয়নি। তবে বন বিভাগ বলছে, তদন্ত প্রতিবেদনের সুপারিশের 3টির মধ্যে 1টি প্রকল্পের অনুমোদন হয়েছে। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
বারবার আগুনে পুড়ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন। স্থানীয়দের অভিযোগ, সুন্দরবনের মাছ আহরণকারী একটি অসাধু চক্র শুষ্ক মৌসুমে আগুন দেয় এবং বর্ষায় সেখানে মাছ ধরে। আপনার দিনে আইলে এই চক্রে এই সময়কালে আগুন দেয়, আবার বর্ষাকালে আইলি এরা ঔষধ দিয়ে মাছ ধরে। এটা একটা চক্র, এরা থাকে ধরাছোঁয়ার বাইরে, কিন্তু আমরা যারা জেলেরা আমরা ভোগান্তি শিকার। এই চক্রের সাথে বন বিভাগ, বন কর্মকর্তা এরা জড়িত না হইলে কেমনে এটা করে? এদের চিহ্নিত করে এই বিচার আয়ত্তে আনা হোক। তবে আগুন লাগার কারণ হিসেবে তদন্ত কমিটি দায়ী করে আসছে মৌয়ালিদের ব্যবহৃত আগুনের কুণ্ডলি, জেলেদের সিগারেট, দাবদাহ, অনাবৃষ্টি ও অজ্ঞাত দুষ্কৃতিকারীদের। এসব অগ্নিকাণ্ডের ঘটনা বন্ধ করতে হলে লোকালয় সংলগ্ন যে এরিয়া আছে সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হবে, খাল খনন করতে হবে এবং পর্যাপ্ত নিরাপত্তা চৌকির মাধ্যমে নজরদারি বাড়াতে হবে। তবে বন বিভাগের এই কর্মকর্তার দাবি, আগুন লাগার বিষয়ে 3টি সুপারিশের একটি প্রকল্পের অনুমোদন পাওয়া গেছে। 3টে প্রস্তাবনা বাস্তবায়নের জন্য আমরা কিন্তু প্রজেক্ট দাখিল করেছি। এর মধ্যে খাল খননের যে প্রস্তাবনাটা সেটা সুরক্ষা প্রজেক্টে এটা সংস্থান ছিল, সেই প্রজেক্টটা পাস হয়েছে। সুন্দরবনে 24 বারের অগ্নিকাণ্ডে 71 একর বনভূমির ক্ষতি হয়। সময় সংবাদ, বাগেরহাট। বাংলাদেশ কোস্টগার্ড 2 যুগেরও বেশি সময় ধরে সমুদ্র বাণিজ্য ও উপকূলীয় জনগণের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সকালে বাহিনীর 26তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, এই বাহিনীকে আরও শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর। কোস্টগার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর এক সময়ের ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে মুক্ত হয়ে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। শুরুতে বাংলাদেশ নৌবাহিনী থেকে 2টি জাহাজ ও 2টি বোট এবং প্রেষণে আগত 220 জন নৌ সদস্য নিয়ে বাংলাদেশ কোস্টগার্ড তার পথ চলা শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে এই বাহিনীর কলেবর আরও বেড়েছে। চর ও দ্বীপাঞ্চলের স্থানীয় জনগণ তো বটেই, দেশীয় জলসীমার নিরাপত্তা বিধানে গত 26 বছর থেকেই নিরলসভাবে কাজ করছে এই বাহিনী। আমাদের সুন্দরবনে আপনারা জানেন আমাদের বহু অফুরন্ত সম্পদ আছে, সেই সম্পদ রক্ষার জন্য কোস্টগার্ড কাজ করছে। এছাড়া এখন তো নেভি থেকে আসছে, অফিসাররা আসছেন, ভবিষ্যতে অফিসাররা নেভি থেকেই আসবেন, যাতে নিজস্ব কিছু বাহিনী বিজিবির মতন থাকে সেই রকমই একটা ব্যবস্থা আমরা করছি, যাতে করে তারা প্রশিক্ষিত হলে এই জায়গাটাই তারা সেবা দিতে পারে এবং তাদের অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারে। যেন দৌড়ানোটাই তাদের পেশা। রোদ, বৃষ্টি, ঝড় কোনো কিছুতেই থেমে থাকে না দৌড়। কর্তাদের পেছনে ট্রলি ঠেলে দৌড়াতে হয় মাইলের পর মাইল। আধুনিক প্রযুক্তির এই যুগে মানুষ দিয়ে ঠেলার রেলের চাকরিটা মানবাধিকার কর্মীরা অমানবিক বললেও তা মানতে নারাজ রেলের কর্তারা। আতল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। ট্রলি ঠেলতে ঠেলতে কিছু মানুষ দৌড়াচ্ছেন, ট্রলির উপরে বসে আছেন কর্মকর্তারা। মাথার উপরে সূর্যের তাপ, পায়ের নিচে উত্তপ্ত রেল লাইন। বড় কর্তাকে নিয়ে মাইলকে মাইল এভাবে দৌড়ানোটাই দায়িত্ব ট্রলিম্যানদের। দৌড় থামলে থেমে যাবে রুটি রুজিও, তাই তো জীবিকার প্রয়োজনে দৌড়াতেই হয় তাদের। কষ্ট মনে করিয়া ভাবলে তো আমার চলাই লাগবে, আমাদের এটা এই পোস্টের চাকরি। রোদ বৃষ্টির মধ্যে আমাদেরকে ট্রলি নিয়ে যেতে হয়, কারণ আমরা না গেলে তো আর ট্রেন ভালোভাবে চলতে পারবে না। অস্থায়ী থেকে আমাদের দ্রুত যেন সরকারিকরণ করে নেওয়া হয়। বৃষ্টির দিনে কখনো পিছলে যায় পা, ঝড় বাদলেও থামে না দায়িত্ব কর্তব্যের এই দৌড়। কখনো কখনো বুক ধরফড়িয়ে তোলে বিপরীত থেকে ধেয়ে আসা ট্রেন। নিজেদের সামলে নিয়ে ট্রলির পেছনে আবারও ছুটে চলা। আধুনিক এই যুগেও এমন পেশা চরম অমানবিক বলছেন মানবাধিকার কর্মীরা। এই আধুনিক যুগে এই দাস প্রথার যে অবশিষ্ট অংশ, এটি অবিলম্বে বিলুপ্ত হওয়া উচিত এবং আমি মনে করি যে এটি সরাসরি মানবাধিকার লঙ্ঘন। রেল কর্তৃপক্ষের উচিত হবে এই পরিবহনটিকে ভিন্ন আঙ্গিকে নিয়ে আসার, যেখানে মানুষের ঠেলার প্রয়োজন পড়বে না এবং অমানবিক দেখাবে না। মানবাধিকার কর্মীরা এটাকে অমানবিক ও সামন্তীয় প্রথা বলে দাবি করলেও রেলওয়ের দায়িত্বশীল এই কর্মকর্তা তা মানতে নারাজ। সব কাজেরই মানবিকতা আছে। অমানবিকতার ব্যাখ্যা কি, সংজ্ঞা কি? বরং এই অমানবিকতা চাকরি করে তারা স্বাস্থ্যে ভালো আছে, তাদের ডায়াবেটিস রোগ হয় না, তাদের হার্টের অসুখ হয় না, তাদের শরীর স্বাস্থ্য ভালো আছে। সেই ব্রিটিশ আমলে রেলের সৃষ্টি লগ্নে রেল লাইন পরিদর্শনের জন্য চালু হওয়া মানব চালিত ট্রলিগুলো আধুনিক প্রযুক্তির এই যুগে এখনো চলছে মানুষের গায়ের শক্তির উপর ভর করেই। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি। বঙ্গবন্ধু হত্যায় জড়িত থাকার দালিলিক প্রমাণ আছে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এবং করোনা টিকা নিয়ে কেটে গেছে দ্বিধা, সবার জন্য নিশ্চিতে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী। গ্রামাঞ্চলের জন্য আসবে আরও ভ্যাকসিন। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।